আসসালামু আলাইকুম দর্শক, এ কথা তো অবশ্যই আমাদেরকে স্বীকার করতেই হবে যে 25শে ডিসেম্বর আজকের এই দিনটি বাংলাদেশের আগামী রাজনীতির জন্য অতি অতি গুরুত্বপূর্ণ। তার কারণ দেশের রাজনৈতিক মঞ্চের এই মুহূর্তে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ দল বিএনপির নেতা তারেক রহমান 17 বছর পর দেশে ফিরে এসেছেন এবং তার এই দেশে ফিরে আসাকে কেন্দ্র করে যে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখলাম, তার মধ্য দিয়ে বেশ কয়েকটি প্রশ্ন আমাদের সামনে এসেছে। আমি সে বিষয়ে পরে আসছি। তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন তার অধিকাংশ বক্তব্য গতানুগতিক হলেও কিছু বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু পুরনো হলেও একটি কথা নিঃসন্দেহে অসংখ্য মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। সেটি হচ্ছে তিনি মার্কিন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা, কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি বক্তব্যকে টেনে নিয়ে এসে বা উদাহরণ হিসেবে নিয়ে এসে তিনি একটি কথা বলেছেন। তিনি বলেছেন, আই হ্যাভ এ ড্রিম। আজ আপনাদের সামনে বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অব কান্ট্রি, ফর মাই কান্ট্রি। মার্টিন লুথার কিং এর বক্তব্য কেন তিনি টেনে নিয়ে আসলেন? কর্মসূচিতে দেওয়া ভাষণের সময় মার্টিন লুথার কিং বলেছিলেন, আজ ও আগামীকালের কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও আমার এখনো একটি স্বপ্ন আছে। আমার স্বপ্ন হলো একদিন এই জাতি উঠে দাঁড়াবে শান্তি এবং অধিকার আদায়ের জন্য। কিংবদন্তি নেতা মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন আমেরিকার একজন ব্যাপটিস্ট ধর্মযাজক এবং নাগরিক আন্দোলনের প্রধানতম নেতা, এবং তিনি মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনকে পাথেয় হিসেবে নিয়েছিলেন। আর তার সেই অবদানের জন্য 1964 সালে মাত্র 35 বছর বয়সে তিনি নোবেল জয়লাভ করেন। অন্য কারোর মতন জানাতন শান্তিতে নোবেল বিজয় নয়। যাই হোক, মার্টিন লুথার কিংকেও কিন্তু আততায়ীর গুলিতে নিহত হতে হয়েছে 1968 সালে। আমি আর বেশি বিশ্লেষণ করতে চাই না। বিষয় হচ্ছে যে তারেক রহমান তার যে বক্তব্য দিয়েছেন, আই হ্যাভ এ প্ল্যান, এটি নিয়ে অনেকে বিতর্ক ছড়াচ্ছেন। কি তার প্ল্যান? তিনি স্পষ্ট করে দিয়েছেন, তিনি আর যেসব কথা বলেছেন তার মধ্য দিয়ে তার প্ল্যানটি আমাদের সামনে চলে এসেছে। তিনি একটি সমতা ভিত্তিক বাংলাদেশ গড়তে চান। যদি তিনি সত্যি সত্যি তার এই চাওয়াটিকে তার নিজের বুকে ধারণ করেন, লালন করেন। কিন্তু আমরা দেখলাম যে তার এই যে ফিরে আসা, এই ফিরে আসাকে অনেকেই পরোক্ষভাবে চ্যালেঞ্জে জানালেন, তার বক্তব্যকে চ্যালেঞ্জে জানালেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে তার এই ফিরে আসা, তার এই বক্তব্যকে জামাত ইতিবাচক হিসেবে দেখছে। কিন্তু তিনি আবার বলছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কি ভূমিকা রাখেন অথবা কি পরিকল্পনা আছে তার, এবং বাস্তবায়ন কিভাবে করবেন, এসব বিষয়ে জামাত নজর রাখবে। জামাত নজর রাখবে কিভাবে ঐক্য ধরে রাখেন। কেন, ঐক্য ধরে রাখতে গেলে কি শুধুমাত্র জামাতকে সাথে নিয়েই সব কাজ করতে হবে? সব কিছুতে জামাতের সুরে সুর মিলাতে হবে? এটা কি এক ধরনের পরোক্ষ হুমকি নয় যে জামাত নজর রাখবে? ফ্যাসিস্টকে দূরে রাখতে যুদ্ধাপরাধীদের সঙ্গেও, স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গেও, মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে ঐক্য করতে হবে। জামায়াতের আমিরের এই বক্তব্য কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো কিছু নয়। তো এটি চরম বাস্তবতা যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের চরম এক ক্রান্তি লগ্নে তারেক রহমান 17 বছর পর দেশে ফিরে এলেন, এবং এই অবস্থায় এই মুহূর্তে দেশের অন্যতম বড় দলের কান্ডারি হিসেবে তারেক রহমানের সামনে অনেক চ্যালেঞ্জ। ডক্টর ইউনূস সরকারের অধীনে বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্যে বিএনপি রয়েছে, যার কিছুটা ইঙ্গিত আমি এরই মধ্যে দিয়েছি। আর পাশাপাশি রয়েছে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে এখনো পর্যন্ত সংশয়। এখন ডিসেম্বর শেষ, 1.5 মাসের মতো নির্বাচনের সময় বাকি আছে। এখনো মানুষ সন্দেহের মধ্যে আছে নির্বাচনটি সত্যিই হবে কিনা। এবং একই সঙ্গে যে চ্যালেঞ্জটি তারেক রহমানের সামনে, তা হচ্ছে দেশের চরমপন্থী সংগঠনগুলোর যে বহুমাত্রিক উত্থান, সেটির সঙ্গে তিনি তাল মিলাবেন কিভাবে। এবং একটি কথা আপনাদের আমার নিজের জায়গা থেকে বলি, তারেক রহমান ফিরে আসা আগে, মাস খানেক আগে যে কোনো একটি বৈঠকে, অনলাইন বৈঠকে
তিনি একটি প্রশ্ন করেছিলেন যে বৈঠকে মোটামুটি যেই মানে বিএনপির যে নেতাদের আমরা চিনি, টেলিভিশনের পর্দায় আসেন, টকশোতে কথা বলেন, এরকম কিছু নেতার সঙ্গে তিনি বৈঠক করছিলেন। তাদের কাছে একটি প্রশ্ন ছিল যে আপনারা কি চান, যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বিরোধী দলে আসলে কাকে দেখতে চান, আওয়ামী লীগকে নাকি জামায়াত ইসলামীকে? ওই বৈঠকে উপস্থিত বিএনপি নেতাদের অর্ধেক বললেন আওয়ামী লীগকে চাই, আর অর্ধেক বললেন জামায়াতকে চাই। এবং আমরা তো এও জানি যে বিএনপির মধ্যে এখনো জামায়াতপন্থী অবশ্যই উল্লেখ করার মতন অনেক নেতা রয়েছেন। জামায়াতপন্থী মানে যারা জামাতকে সঙ্গে নিয়ে হাঁটতে চান, রাজনীতি করতে চান, বিএনপি রাজনীতি করতে চান। সেই জায়গা থেকে আমি বলবো ঘরে বাইরে আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে তারেক রহমানের জন্য, যে ঘরে বাইরে তার শত্রু অনেক। এতদিন তিনি দেশের বাইরে থেকে নেতৃত্ব দিয়েছেন, নিয়মিত দলের সঙ্গে যোগাযোগ করেছেন, নিয়মিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি কথা বলেছেন, দলের নেতাকর্মীদের সঙ্গে টাচে থেকেছেন। কিন্তু দেশে এসে তিনি আসলে কতটা শক্ত হাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন, অনেক বড় প্রশ্ন। এবং তারেক রহমান দেশের বাইরে থাকলেও বিএনপিকে ভাঙার জন্য আওয়ামী লীগের সময় অনেক চেষ্টা করা হয়েছে, বিভিন্ন এজেন্সি বিভিন্ন প্রলোভন দিয়ে দলের নেতাদের বের করে আনার চেষ্টা করেছেন। 24-এর নির্বাচনে আমরা সেটা দেখেছি, কিন্তু উল্লেখযোগ্য কোনো নেতা কিন্তু বের হন নেই। তারেক রহমানের কৃতিত্ব, সবচেয়ে বড় কৃতিত্ব এই 17 বছরের এটি যে দলকে তিনি ঐক্যবদ্ধ রেখেছেন। তারেক রহমানের এই মুহূর্তে শত্রু কারা? নিঃসন্দেহে ইসলামপন্থী বিশেষ কিছু রাজনৈতিক দল। এবং আমরা তো এও জানি যে তারেক রহমানের জীবনের শঙ্কা রয়েছে, জীবনহানির, জীবনের ঝুঁকি রয়েছে, সেটা তিনি নিজেও বলেছেন পরোক্ষ বা প্রত্যক্ষভাবে। শুরুতে যে প্রশ্নটি করছিলাম সেই জায়গা থেকে তারেক রহমানের ফিরে আসাকে কেন্দ্র করে যে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখলাম, সেটি বরং অনেককে আতঙ্কিত করেছে। তার মানে আমি বলতে চাইছি না যে তারেক রহমানকে কেন এরকম নজিরবিহীন নিরাপত্তা দেয়া হলো, অবশ্যই তার নিরাপত্তার প্রয়োজন ছিল। রাজধানী জুড়ে 4649 জন আইন শৃঙ্খলা বাহিনীর 4649 জন সদস্য সমন্বয়ে এক নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। পুলিশের পাশাপাশি এই কার্যক্রমে যুক্ত ছিলেন সেনাবাহিনী, র্যাব, বিজিবির সদস্যরাও। পাশাপাশি বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স CSF এর সদস্যরা তো ছিলই। খেয়াল করে দেখেছেন নিশ্চয়ই, যারা টেলিভিশন দেখেছেন দুপুরের দিক থেকে, তারেক রহমান বিমানবন্দর থেকে বুলেট প্রুফ বাসে উঠে রওনা দিলেন 12টার কিছু পরে। তিনি জনসভাস্থল পূর্বাঞ্চলের 300 ফুট এরিয়ায় পৌঁছলেন 3:30টারও পরে, অর্থাৎ প্রায় 3.5 ঘন্টার সময় চলে গেল মাত্র প্রায় 4 কিলোমিটার রাস্তা যেতে। কেন লাগলো? তাকে স্কর্ট করে নিয়ে যাচ্ছিল কয়েক শত সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিজিবির সদস্য, পুলিশ সদস্যরা। কিভাবে নিয়ে গেলেন? বাংলাদেশের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারা তাদের প্রধানমন্ত্রীত্বের সময়ও যেভাবে চলাফেরা করেছেন আমরা দেখেছি যে রাস্তাঘাট ক্লিয়ার থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাস্তার পথচারী কিংবা মানে রাজপথে যারা থাকেন তাদেরকে সরিয়ে দিয়ে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আগে থেকে রাস্তা ক্লিয়ার করে, তারপরে বাঁশির ফু দিতে দিতে একেবারে তড়িৎ গতিতে চলে যান। এবং ওই সময়টিতে আশপাশের যাতে কোনো মোবাইল সক্রিয় না থাকে, মোবাইল জ্যামার ইউজ করা হয়। আমরা দেখলাম তারেক রহমানের ক্ষেত্রে এটি করা হলো না। কেন করা হলো না? এটি প্রশ্ন, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কি দরকার ছিল 3 ঘন্টা 3.5 ঘন্টার সময় নিয়ে এইভাবে। বাস চলছিল ঠিকই, কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাস ঘিরে শত শত সদস্য, তারা হেঁটে হেঁটে সেই বাসের তালে তালে তো নয়, তারা যে স্কট করে নিয়ে যাচ্ছিল তাদের সাথে সাথে তাল মিলিয়ে বাস চলছিল।
আজ পর্যন্ত কোনো রাজনীতিবিদকে এ ধরনের নিরাপত্তা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর ইতিহাসে কখনো দেওয়া হয়নি, আমার জানা যদি কোনো ভুল না থেকে থাকে। নিশ্চয় করে বলা যায় যে এ ধরনের নিরাপত্তা কাউকে দেওয়া হয়নি আজ অবধি পৃথিবীর বুকে কোনো রাজনীতিবিদকে। তারেক রহমান তো এখনো প্রধানমন্ত্রী হননি। আমি আবারও বলি যে আমি তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু তার এই যে নিরাপত্তা ব্যবস্থা সেখান থেকে কিছু প্রশ্ন জাগে, সেগুলো আমি বলছি। যেমন বিশ্বের সবচেয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কারা থাকেন? 5 জন ব্যক্তির নাম বলা যায়। তার মধ্যে একজন হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট, বর্তমান সময় ডোনাল্ড ট্রাম্প, বা এর আগে যারা ছিলেন তারা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং খ্রিস্টীয় ধর্মগুরু, ধর্মযাজক পোপ। এই মুহূর্তে সবচেয়ে ভালনারেবল যেই বিশ্ব নেতারা রয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন ভ্লাদিমির পুতিন। তিনি যদি কোনো জনসভায় যান বা দলীয় সভায় যান, তাকে কীভাবে হাঁটার গতিতে নিয়ে যাওয়া হয়, এইভাবে শত শত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্কট করে নিয়ে যান না তো। তারেক রহমানকে যেতে হয়েছে। এর মধ্যে দিয়ে আসলে কি প্রমাণ হলো? তারেক রহমানের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে, আমরা সবাই জানি, নিঃসন্দেহে জানি, আমি এটি নিজেও বিশ্বাস করি। এবং সেই ঝুঁকিটা কোত্থেকে? যতদূর জানা যায় কোনো উগ্রবাদী গোষ্ঠীর পক্ষ থেকে এই ঝুঁকিটি রয়েছে। তার মানে কি 5 আগস্টের পরে বাংলাদেশের জঙ্গিবাদের শেকড় এইভাবেই গ্রথিত হয়েছে যে তারেক রহমান যে কোনো মুহূর্তে যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে পারেন? তিনি তো জননেতা। যেই নিরাপত্তা ব্যবস্থা আজকে দেখলাম, আমরা কি ধরে নেব যে তিনি আর স্বাভাবিকভাবে সাধারণভাবে নিরাপত্তার মধ্য দিয়ে হলেও নেতাকর্মীদের কাছাকাছি তিনি যেতে পারবেন না? অথবা যখনই তিনি যেখানেই যান না কেন এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যাবেন? অনেকে বলতে পারেন যে প্রথম দিন এইভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে। যদি তাই হয়, হতে পারে, তর্কের ক্ষেত্রে সেগুলো মেনে নিতে পারি। নিশ্চয়ই তিনি প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী জনসভায় যাবেন না, ধরে নিতে পারি। কিন্তু তিনি যে জাতীয় স্মৃতিসৌধে যাবেন শুক্রবার, তা যাওয়ার কথা রয়েছে। ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে যাওয়ার কথা রয়েছে। সেই সব জায়গায়ও কি তিনি এইভাবে যাবেন? আমরা জানি না তার নিরাপত্তা ব্যবস্থাটি আসলে পরবর্তী দিনগুলোতে কেমন থাকবে, কিন্তু প্রশ্ন ওখানেই জন্ম নিয়েছে যেভাবে তার নিরাপত্তা ব্যবস্থাটি দেওয়া হয়েছে। আমি আবারও বলি, প্রয়োজন ছিল। কিন্তু কোন অবস্থায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশ? বিএনপির মতন একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতা তারেক রহমানকে এইভাবে তার নেতাকর্মীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে কয়েক স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে হাজার হাজার নিরাপত্তা বাহিনীর সদস্যদের বেষ্টিত হয়ে তাকে থাকতে হয় বাংলাদেশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী দিনের রাজনীতি, ভবিষ্যৎ এবং পরিণতি নিয়ে ইতিহাসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। আপনারা জানেন যে মানুষের যে ভাগ্য, এটির 4টি পরিণতি 4টি ডাইমেনশনে হয়ে থাকে, চতুষ্কোণে হয়ে থাকে। কিছু মানুষ রয়েছে জন্মগতভাবে তারা রাজা বাদশাহ হয়ে জন্ম নেয়। আপনি যত চেষ্টা করেন, এখন চেষ্টা করলে কি আপনি সেই সৌদি আরবের রাজপরিবারের সদস্য হতে পারবেন? মোহাম্মদ বিন সালমান এখন যুবরাজ, তার সে 1000 গুণ ক্ষমতা আপনার থাকতে পারে, লেখাপড়া থাকতে পারে, প্রজ্ঞা মেধা যোগ্যতা থাকতে পারে, ধী শক্তি থাকতে পারে, কিন্তু আপনি কি সৌদি আরবের যুবরাজ হতে পারবেন? কিংবা বাকিংহাম প্যালেসে এখন যিনি রাজা হিসেবে আছেন, কিং হিসেবে আছেন চার্লস, তিনি বা তার পুত্র উইলিয়াম, তার মতো কি আপনি হতে পারবেন? নিয়তি আপনাকে সেই জায়গাটা থেকেই যেতে দিচ্ছে। তাহলে বোঝার চেষ্টা করুন, জন্ম আপনাকে অনেক কিছু নির্ধারণ করে দেয়। 2 নম্বর হলো যে আপনার যে ভৌগোলিক অবস্থান। আপনার জন্ম যদি ইউরোপে হয়, আমেরিকাতে হয়, আপনার জন্ম যদি জাপানে হয়, আপনার জন্ম যদি বাংলাদেশে হয়, উগান্ডাতে হয়, বুগান্ডাতে হয়, তাহলে আপনার সেই ভূখণ্ডগত কারণে, ভূমির কারণে, জলবায়ু আবহাওয়ার কারণে, প্রকৃতি এবং পরিবেশের কারণে আপনি যা কিছু অর্জন করেছেন, আপনার শরীর, গায়ের রং, চিন্তা চেতনা, সব কিছু এটা
মৃত্যু পর্যন্ত আপনাকে ওই বৃত্তের বাইরে বেরোতে দেবে না। আপনি যত চেষ্টা করেন বাংলাদেশে বসে আপনি ফিদেল ক্যাস্ট্রো বা চে গুয়েভারা হতে পারবেন না। আপনি যত চেষ্টা করেন মিশরের মতো জায়গাতে বসে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতে পারবেন না। আমাদের দেশে এখানে যেভাবে রঘু ডাকাত রয়েছে, এই রঘু ডাকাতের সঙ্গে আপনি জেমস বন্ডের কখনোই তুলনা করতে পারবেন না। আবার পাক ভারত উপমহাদেশে বাংলাদেশে আপনি কোনোদিন একজন জেমস বন্ডকে বানাতে পারবেন না। এখানে জেমস বন্ড নামক কোনো চরিত্রকে যদি পুরনো ঢাকাতে ছেড়ে দেওয়া হয়, 1 ঘন্টার মধ্যে পুরনো ঢাকার পরাটা, বিরিয়ানি এগুলো খেয়ে পেট খারাপ হয়ে মরে যাবে, সঙ্গে সঙ্গে জেমস বন্ড মরে যাবে। এই হলো অবস্থা। আবার আমাদের দেশের সেই বিখ্যাত যে রানী ভবানী, ভবানী পাঠক, কিংবা ধরুন সেই যে রঘু ডাকাত, এদেরকে নিয়ে যদি আপনি ইটালিতে ছেড়ে দেন, 1 মিনিটের মধ্যে সে মরে যাবে সঙ্গে সঙ্গে। এই জন্য ভূগোল একটা বিরাট বিষয় মানুষের জীবনের জন্য। এরপর টাইম, সময়, অপরচুনিটি, সময় এবং সুযোগ, এই দুটো ছাড়া আপনার কোনো জ্ঞান, কোনো যোগ্যতা কখনো কাজে আসবে না। অনেক সফলতা কেবলমাত্র সময়ের কারণে ব্যর্থ হয়ে যায়, আর অনেক ব্যর্থতা কেবল সময়ের কারণে সফল হয়ে যায়। শেখ হাসিনার জন্য যেটি 2009 সনে সম্ভব ছিল, 12 সনে সম্ভব ছিল, সেটি 2025 সনে তার জন্য অসম্ভব হয়ে গিয়েছিল। তারেক রহমান সাহেবের জন্য 2024 সনের আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত যে ইতিহাস রচনা করার তার সুযোগ ছিল, এটি এখন তিনি চেষ্টা করলেও পারবেন না। ফলে সময় একটা বিরাট ফ্যাক্টর। থার্ড হলো ইতিহাস, ট্র্যাডিশন, ঐতিহ্য, বংশক্রম, ক্রোমোজম, এই জিনিসগুলো আপনার ক্ষেত্রে কিভাবে কাজ করে। অর্থাৎ আপনি যে ভূখণ্ডে আছেন সেই ভূখণ্ডের অতীত ইতিহাস এবং আপনি যে কর্ম করছেন সেই কর্মে পৃথিবীর যে ইতিহাস, সেই ইতিহাসের ধারাবাহিকতা আপনার জন্য অনিবার্য হয়। আপনি এর বাইরে যেতে পারবেন না। বাংলাদেশে বঙ্গবন্ধুর যা অবস্থা হয়েছে, চিলির সালভেদর আলেন্দের একই অবস্থা হয়েছে। বঙ্গবন্ধুর যে অবস্থা হয়েছে, মার্শাল টিটোর একই অবস্থা হয়েছে। এর বাইরে যেতে পারেনি। একটা সময় আছে, সেই সময়ের সাথে আপনাকে তাল মিলাতে হয়। তো সেই অর্থে শেখ হাসিনা এই মুহূর্তে কোন পর্যায়ের লোক? তার বন্ধুগুলো ধরেন, নরেন্দ্র মোদী, পুতিন, কাতারের এই যে বর্তমান আমির, সে আমিরের বাবা, বাদশাহ সালমানের যে এখন যে মোহাম্মদ বিন সালমান রয়েছেন, তার বাবা বাদশাহ সালমান, ডোনাল্ড ট্রাম্প, এই মানুষগুলোর কথা বললাম, যাদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। এর মধ্যে আরেকজন আছে, বর্তমান যিনি ভুটানের যিনি রাজা, তিনি সজীব ওয়াজিদ জয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু, ক্লাসমেট। আর তার বাবা শেখ হাসিনার ঘনিষ্ঠ বন্ধু, মানে সাবেক রাজা, ভুটানের সাবেক রাজা। এই যে লিগেসি, এই মানুষগুলোর তকদিরের সাথে, পরিণতির সাথে, যাকে বলা হয় তার লিগেসি এবং তার তকদির নির্ভর করছে। 2 নম্বরে যেটা আছে যে তিনি যে লিগেসি ধারণ করেন, বঙ্গবন্ধু, এটি তার প্রধান পুঁজি। তো বঙ্গবন্ধু লেভেলে তার বন্ধু কারা ছিলেন? নেলসন ম্যান্ডেলা। তার বন্ধু কারা ছিলেন? যুগোস্লাভিয়ার মার্শাল টিটো। তার বন্ধু কারা ছিলেন? আনোয়ার সাদাত, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, ফিদেল ক্যাস্ট্রো। তার বন্ধু ছিলেন ইয়াসির আরাফাত। অর্থাৎ আপনি সেই জোট নিরপেক্ষ আন্দোলনে 1973-তে যে বঙ্গবন্ধুর উপস্থিতি, সেই জায়গাতে যে পোর্ট্রেটগুলো আছে, ছবিগুলো আছে, এবং সেখানে তার সঙ্গে যার বন্ধুত্ব, সেই বন্ধুত্বের প্রেক্ষিতে যে একটা ইতিহাস রচনা হয়েছে, সেই ইতিহাসের ধারাবাহিকতায় ওই মানুষগুলোর যে পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন যারা রাজনীতিতে এসেছেন, তাদের যে পরিণতি হয়েছে, শেখ হাসিনার ঠিক সেই পরিণতি হবে, এতে কোনো সন্দেহ নেই। এটাই হিস্ট্রি। ইতিহাস বলেন না যে ইতিহাস বারবার ঘুরে ফিরে একই ঘটনা ঘটে, হিস্ট্রি রিপিট ইটসেলফ, বারবার ফিরে আসে। তো শেখ হাসিনার জন্য ঠিক সেই ইতিহাস বা সেই পরিণতি অপেক্ষা করছে। এর বাইরে গ্রহ নক্ষত্র আছে, জ্যোতিষ্ক মণ্ডলী আছে, আর আপনি যদি সর্বশেষ ধর্মবিশ্বাসী হন, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডিজায়ার, এটা আপনাকে মানতে হবে। শেষটা দিয়ে শুরু করি, মহান আল্লাহর ডিজায়ার। আমরা দেশের জনগণ যেভাবে আশা করেছিলাম, আতঙ্ক অনুভব করেছিলাম, সেক্ষেত্রে শেখ হাসিনার মৃত্যু আমাদের দেশের বেশিরভাগ মানুষ কামনা করেছিল নির্মমভাবে।
যে তিনি ধরা পড়বেন, গণপিটুনিতে তাকে মারা পড়বেন, এবং সেই ধরনের একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল। এবং এটা ছিল 99.99%। জনগণ গণভবন আক্রমণ করবে এবং সেখানে শেখ হাসিনাকে ধরে, তার বোনকে সহ ধরে পাড়িয়ে মেরে ফেলবে।